নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হাইড্রেন পরিষ্কার করার সময় যানজট সিউড়িতে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা গ্রন্থাগারে তৃণমূল সমর্থিত প্রার্থীদের জয়। ট্রাক্টরের ধাক্কায় টোটো পড়ল নয়নজুলিতে সিউড়ির পরিধাতে। ব্রিজের নিচে বোমা উদ্ধার দুবরাজপুরে। অনুব্রত মণ্ডল সুপ্রিম কোর্টে জামিন পাওয়ায় খুশি হওয়া বোলপুরে। পুড়িয়ে মারার অভিযোগে অপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ বোলপুরে। পুনর্বাসনের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ বোলপুরে। শারীরিক চেক আপ করাতে এসে পালিয়ে গেল আসামি বোলপুরে। বীরভূমের সিউড়ি পৌরসভা মুখ্যমন্ত্রী বলার পর থেকে রাস্তার উপর অবৈধ নির্মাণ তথা দোকানঘর উচ্ছেদ অভিযানে নামে। বেশ কিছু জায়গায় সিউড়ি পৌরসভা মেন রাস্তার উপর সরকারি বিভিন্ন জায়গায় উচ্ছেদ করে দখলদারি মুক্ত করে। তারপরেই দেখা গেছে সেই অভিযান বন্ধ হয়ে যায় বিভিন্ন সংগঠনের ডেপুটেশনের জন্য। এমন সময় সামনেই বর্ষা এসে যাওয়ায় সিউড়ির সমস্ত মেন রোডের উপর হাইড্রেনগুলি পরিষ্কার করতে নামে সিউড়ি পৌরসভা আজ মঙ্গলবার 30শে জুলাই। পরিষ্কার করার সময় দেখা গেছে একাধিক জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। সিউড়ি শহরে স্কুল পোড়া থেকে শুরু করে অ্যাম্বুলেন্স আটকে থাকার ঘটনাও ঘটেছে। এদিন সিউড়ি পৌরসভার এসআই সুব্রত চক্রবর্তী জানান, আমাদের গতকাল শুধু নয়, কয়েকদিন থেকে আমাদের মেনে যে সমস্ত অবস্টেকেলগুলো রয়েছে সেগুলো আমরা ড্রেনগুলো খুব ভালোভাবে পরিষ্কার করছি। সাথে সাথে আমরা মালটা তুলে নিচ্ছি। এখানে কোনো কোনো জ্যাম নেই। 2-4টা গাড়ি সাইড করে আমরা পার করে দিচ্ছি এবং পাবলিকও সমর্থন করছে আমাদের। একাধিক সমস্যায় পড়ছে। দেখা গেল যে অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে যাচ্ছে দীর্ঘক্ষণ, যেখানে আপনাদের যে পৌরসভার গাড়ি রয়েছে সেই গাড়িতে আবর্জনা তুলতে গেলে দীর্ঘক্ষণ লাগছে। এই সময় স্কুল টাইম, সেই সময় সমস্যা হচ্ছে অনেক অফিস কর্মচারী থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, রোগীর আত্মীয়দের, এবং অনেকটাই অসুবিধার মুখে পড়ছে। না, আমরা ট্রাকটা সাইডে লাগিয়ে মালটা তুলেছি, বিশেষ কিছু যানজট হয়নি। অ্যাম্বুলেন্স বা আমাদের কোনো সাথে পড়েনি। এগুলো হলে পরে আমরা সাথে সাথে আমাদের সব স্টাফরা রয়েছে সেগুলো একটু সাইড করে দিচ্ছি। সৃষ্টি হচ্ছে যে সমস্ত আমাদের 2-1টা পরিকাঠামো আমরা সরিয়ে দিচ্ছি, সেই পরিকাঠামো আমার ওখানে সাথে সাথে ট্রাকটা থাকছে, ট্রাকটা আমরা উঠিয়ে দিচ্ছি। ফলে কোনো জায়গায় অবস্টেকেল আমার এখন আপাতত এখন নেই। বলছি যে এই যে উচ্ছেদ অভিযান সেটি কি বন্ধ হয়ে গেল না আবার পুনরায় চালু হবে? উচ্ছেদ অভিযান সেটার ব্যাপারে আমাদের চেয়ারম্যান সাহেব যেটা নির্দেশ দেবে সেটা হবে। আমরা যে সমস্ত মেন রোডের ওপরে বিভিন্ন দোকানদানি রয়েছে তাদেরকে একটু সরিয়ে আমরা ড্রেনগুলো পরিষ্কার করছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূলের শক্ত ভিত তৈরি হয়েছে। এই লোকসভা ভোটে আলাদা মাত্রা পেয়েছে তৃণমূল কংগ্রেস। স্কুল নির্বাচন থেকে শুরু করে সমবায় নির্বাচন, সকল নির্বাচনেই দেখা গিয়েছিল বিরোধী শূন্য মুখ।
তবে এবারও বীরভূমের বীরভূম জেলা গ্রন্থাগার নির্বাচনের মনোনয়নের শেষ দিন ছিল গত 28শে জুলাই এবং মনোনয়নপত্র তোলার সময়সীমা ছিল আজ মঙ্গলবার 30শে জুলাই। কিন্তু মনোনয়ন শেষ তারিখ পেরিয়ে গেলেও কোনো বিরোধী প্রার্থী মনোনয়ন জমা দেননি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। বীরভূম জেলার সমস্ত লাইব্রেরিগুলি, বিশেষ করে যত ছোট বড় লাইব্রেরি আছে সেগুলির দেখভাল করবেন এবং পরিচালনা করবেন। যারা এখনও পর্যন্ত জয়ী হয়েছেন তারা হলেন সত্যজিৎ দেবাংশী ও প্রসেনজিৎ মুখার্জি। আজ মঙ্গলবার 30শে জুলাই সে জয়ীর সার্টিফিকেট তুলে দেওয়া হয় ওই দুই প্রার্থীর হাতে এবং তারা বিজয়ী উল্লাসে মাতেন। এদিন বীরভূম জেলা গ্রন্থাগার কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ মণ্ডল জানান, বীরভূম জেলা লোকাল লাইব্রেরি অথরিটি আঞ্চলিক গ্রন্থাগার কৃতকের দুজন কর্মী প্রতিনিধি নির্বাচন ছিল। বীরভূম জেলার সমস্ত এমপ্লয়িদের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সমর্থিত যে গ্রন্থাগার কর্মী সংগঠন আছে সেই গ্রন্থাগার কর্মী সংগঠনের তরফ থেকে দুজন কর্মী নমিনেশন করেছে। তার বাইরে আর কোনো নমিনেশন না হওয়ার জন্য আজ নমিনেশন উইথড্রলের লাস্ট ডেট অর্থাৎ বিজয় ঘোষণার দিন। আমাদের সংগঠনের দুজন প্রতিনিধি বীরভূম জেলার লোকাল লাইব্রেরি অথরিটিতে প্রতিনিধিত্ব করার জন্য জয়লাভ করেছে। না, আমাদের জেলা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সমর্থিত যে সংগঠনটা রয়েছে সেই সংগঠন থেকেই কেবলমাত্র দুজন কর্মী নমিনেশন ফাইল করেছিল। বিরোধী পক্ষের কোনো কর্মী নমিনেশন ফাইল করেনি। গত 27 তারিখ, 27শে জুলাই এবং 28শে জুলাই নমিনেশন জমা দেওয়ার ডেট ছিল। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে 27শে জুলাই আমরা নমিনেশন করেছি এবং তার উইথড্রলের লাস্ট ডেট ছিল আজকে দুপুর 3টে পর্যন্ত। সেখানে আমাদের কর্মী সংগঠনের পক্ষ থেকে যে দুজন কর্মী ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূম জেলার লোকাল লাইব্রেরি অথরিটিতে দুজন প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সিউড়ির বড়বাগানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝাই ট্রাক্টর ধাক্কা মারা এক টোটো চালককে আজ মঙ্গলবার 30শে জুলাই ঘটনাস্থলে পাল্টি খেয়ে টোটো চালকটি নয়নজুলিতে নেমে যাওয়ার মতো ঘটনা ঘটে। তারপরেই ট্রাক্টরের ডালা পাল্টি খেয়ে রাস্তার উপরেই অবরুদ্ধ হয়ে পড়ে সিউড়ি থেকে বড়বাগান হয়ে করিদ্ধা যাওয়ার রাস্তা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিউড়ি থানার পুলিশ এবং সেই টোটোতে বসে থাকা প্যাসেঞ্জার এবং চালককে আহত অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে রাস্তা থেকে পুলিশ ট্রাক্টরটি সরিয়ে যানজট মুক্ত করে। এদিন স্থানীয় তৃণমূল নেতা জয়দীপ মুখার্জি জানান, কী হয়েছিল বলতে আমরা জানি না। ঘটনাটা হচ্ছে আমরা পেরিয়েছিলাম, আমি তো কোটে পঞ্চায়েতের বিরোধী দলনেতা, এসে দেখলাম যে একটা ট্রাক্টর এবং একটা টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে জিজ্ঞাসা করা হলো যে কি হয়েছে। ওরা নিয়ন্ত্রণ হারিয়ে হয়তো ধাক্কা হয়েছে, রাস্তাতে চলাচল করতে গেলে ধাক্কা হতেই পারে। তার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করা হলো, বলে যে না, অটোতে যারা ছিল টোটোতে তাদের খানিক ইনজোর হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সেবা শুশ্রূষার জন্য আমরা ব্যবস্থা করছি, সে সেবা শুশ্রূষার ব্যবস্থা করছি। এবং আমার নাম জয়দীপ মুখার্জি, আমি করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে হই। পাশাপাশি আহত টোটো চালকের স্ত্রী বলেন, আমি তো ছিলাম না, যে অ্যাক্সিডেন্ট হয়েছে উনি আমার স্বামী। আমাকে ফোনে বললো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি জলদি এসো। এসে কি শুনলেন? আমার তো দেখা হয়নি, ওখানেই চলে গেছে ওর ভাই। কিসে মেরেছে বা কি দেখলেন?
আমি যতদূর জানলাম ড্রাইভার নেশা করেছিল, ড্রাইভার এসে আগে একটা বাসকে মারতে গিয়েছে, আগে একটা বাসকে মারতে গিয়ে ওটা কোনো রকম ইহিছে না টোটোটাকে এসে মেরে দিয়েছে। ওর সাথে প্যাসেঞ্জারও ছিল, তারও লেগেছে? হ্যাঁ, তার হাত নাকি ভেঙে গেছে বলছে, আর আমার বরের মাথায় লেগেছে। তারা কোথায় এখন? হসপিটালে। কি নাম? আপনার নাম? রিনা বিবি। আর যে আহত তার নাম কি? রাজেশ মিয়া, আর ওনার মেয়ে, ওই মেয়েটার নাম জানি না, প্যাসেঞ্জারটা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে বীরভূমের দুবরাজপুরের গড়গড়া শাল নদীর ব্রিজের নিচে উদ্ধার করা হয় বোমা। আজ মঙ্গলবার 30শে জুলাই। মনে করা হচ্ছে বেশ কয়েকটি বোমা রাখা হয়েছে ওখানে। পরে জানা যায় ব্যাগের মধ্যে 5টি বোমা ছিল। বোমাগুলি ঘিরে রাখে দুবরাজপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় সিআইডি বোম ডিসপোজাল টিমকে। খবর পাওয়ার পর তারা এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করেন। তবে কারা এবং কী উদ্দেশ্যে জাতীয় সড়কের ব্রিজের নিচে বোমাগুলি রাখলো তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ থেকে 2 বছর আগে 11ই আগস্ট গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দী ছিলেন। সেই অনুব্রত মণ্ডল সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন। তাই তার পরিবার এবং দলীয় কর্মীদের খুশির হাওয়া বয়েছে বোলপুরের নিচুপট্টির বাড়িতে। এরই পরিপ্রেক্ষিতে দিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, অনুব্রত মণ্ডলকে মিথ্যা মামলায় আবদ্ধ করা হয়েছে। এটা আমরা বিভিন্ন সভাতে মিছিলে বলেছিলাম, সেটাই প্রমাণিত হলো। মহামান্য সুপ্রিম কোর্ট গরু পাচার কাণ্ডে জামিন দিয়েছেন। এদিন তিনি আরও জানান, সিবিআই থেকে এবং ইডির কাছ থেকে এখনো পর্যন্ত মুক্তি নয়, এখন পর্যন্ত ফিরছে না অনুব্রত, কি বলবেন? দেখুন, আমরা বিভিন্ন সভা সমিতি থেকে, সভামঞ্চ থেকে আপনাদের মাধ্যমে আপনারা খবর করেছেন। আমরা দাবি করেছিলাম সব সময়ের জন্য যে অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ করা হয়েছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু নয়। সেটাই প্রমাণিত হলো। মহামান্য সুপ্রিম কোর্ট সেটাই প্রমাণিত করলেন এবং অনুব্রত মণ্ডল মহাশয়কে বেলে মুক্তি দিয়েছেন। এর অল্প দিনের মধ্যে অপেক্ষা করুন, আমরাও দেখতে পাবেন তিনি ইডি মামলাতে বেল পাবেন এবং বীরভূম জেলার যে অভিভাবক আসনে তিনি ছিলেন সেই জায়গাতে তিনি থাকবেন। তার সেনাপতি, তার অভিভাবকত্বে বীরভূম জেলা আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছে যাবে। যদিও পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। বোলপুরের তার বাড়ি, কিন্তু এখন পর্যন্ত বোলপুরের যে সমস্ত নেতারা রয়েছে আপনাদের তৃণমূলের, তারা কিন্তু কেউ পাশে নেই এবং তাদেরকেও দেখা যাচ্ছে না, মুখ খুলতেও পারছে না। দেখুন, বোলপুরে তার বাড়ি হলে তার আদি বাড়ি কিন্তু নানুর। আমি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করি সেই গ্রাম পঞ্চায়েতের বাড়ি চারগ্রাম গ্রাম পঞ্চায়েতে। এক মাঠে কেষ্টমণ্ডলের সঙ্গে আমার পরিবারে এক মাঠে চাষ, এক জায়গাতে বাস। সে আমার দাদার মতো, আমার অভিভাবকের মতো। বিভিন্ন সময়ে তিনি নির্দেশ দিয়েছেন, তার হাত ধরে আমাদের আজীবন পত্র শুরু। আমার পরিবারের যে 3 জনকে আমি হারিয়েছি, আমার 2 দাদা এবং বাবাকে, সব সময়ের জন্য অভিভাবক আসনে অনুব্রত মণ্ডল মহাশয় ছিলেন। তিনি আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সুপরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মতো আমরা এগিয়ে গেছি। টিম বীরভূম 2021 যে নির্বাচন করেছে, যে ব্লক সভাপতি অনুব্রত মণ্ডল মহাশয় ঠিক করে গিয়েছিলেন তারাই আছে, বুথ সভাপতি তারাই আছে, টাউন প্রেসিডেন্ট তারাই আছে, টাউন সভাপতি তারাই আছে, বিধায়ক তারাই আছে। 21 নির্বাচন এবং 24 নির্বাচন আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলার যারা টিম অনুভব তারা কাজ করেছে। 21 নির্বাচনে অভাবনীয় ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস। 24 নির্বাচনে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠে এসে আমাদের যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মতো আমরা কাজ করেছি এবং বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল 3 লক্ষ ভোটের বেশি ব্যবধানে এবং সিউড়ি লোকসভা বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায় 2 লক্ষর বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস অনুব্রত মণ্ডল মহাশয় তিনি আসছেন
তিনি বীরভূম জেলার সভাপতি আসনে আছেন, তিনি আবার সভাপতি আসনে বসবেন। 26-এর নির্বাচনের দায়িত্ব তিনি নিজের কাছে তুলে নেবেন এবং তার সেনাপতিত্বে বীরভূম জেলার বিরোধীরা যে ভোটটা পেয়েছে তার থেকেও অনেক কম ভোট তারা পাবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি অনুব্রত মণ্ডলের দাদা বলেন, একটি বেল হয়েছে, আর একটি বেলের অপেক্ষা। তবে আমরা জানি অনুব্রত মণ্ডল জামিন পাবেন এবং শতকরা 100% বাড়ি ফিরবেন। এদিন তিনি আরও জানান, জামিন পেলেন সিবিআই এবং ইগির হাত থেকে এখনো জামিন পাননি, ফলে এখনো পর্যন্ত বাড়ি আসতে পারবেন না অনুব্রত মণ্ডল। না, পারবেন না। কতটা খারাপ লাগছে বা খারাপ লাগছে মানে আজকে বেলটা হয়েছে একটা, কারণ ইডি এর আগে হিয়ারিংয়ে বলেছিল যে আমরা তো ফার্স্ট অ্যারেস্ট করিনি, অ্যারেস্ট করেছে সিবিআই। সিবিআই বেল পেলে আমাদের তখন হলফনামা আমরা দিয়ে দেবো, আমাদের কোনো অবজেকশন থাকবে। কোথাও কি আশা হচ্ছে যে অনুব্রত মণ্ডল এবার ফিরবে? 100% আগস্টেই ফিরবে, 100% ফিরবে। 2 বছর আগে আগস্ট মাসেই, হ্যাঁ 11ই আগস্ট, সেই আগস্ট মাসে কি আশাবাদী? হ্যাঁ 2022-এ 11ই আগস্ট অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হয়েছিল। আপনার কি অপেক্ষায় আছেন? 100% শুধু আছি নয়, আমরা চাইছি ফিরবে এবং ফিরবেও। কী করবেন সেটা? হ্যাঁ মানে কতটা খুশি আপনারা? প্রচুর খুশি আজকে, কারণ তাদের অফিস থেকে বাড়ি চলে এলাম, কারণ এটা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম আমরা। এবং এরপরেও এর আগের দিন যে হিয়ারিং হয়েছে সেদিন ইডি ওই একটা বই ছিল ওদের ওই বক্তব্য যে সিবিআই ফার্স্ট অ্যারেস্ট করে, তারা বেল না দিলে আমরা কী করব? তারা বেল দিলে আমাদের হলফনামা যে আমরা ক্লিয়ার করে দেবো। শর্ত সাপেক্ষে জামিন পেয়ে? শর্ত সাপেক্ষে, সে তো 100 ইয়েতে সহযোগিতা করতেই হবে মামলায়, এবং মামলা চলবে। এই 2 বছর ধরে যে জামিন পাননি, তো পরিবারের কীভাবে মানে করতে গেছে? 2 বছর ধরে আমাদের তো মানসিকভাবে আমরা বিধ্বস্ত ছিলাম। তারপরে বাড়িতে দুর্গা পুজো আছে, গোটা বোঝাটা আমার ঘরে চলে এসছে, এবার আমার তত ক্যাপাসিটি নেই, এবার গোটা পরিবার এই নিয়ে আমরা চিন্তা ছিলাম। দল কি খোঁজ নিয়েছিল এই 2 বছরে? দল খোঁজ নিয়েছে, কিন্তু কিছু এখানকার লোকাল নেতা খোঁজ নেয়নি। সেটা কি অভিমান হয়েছে আপনাদের? তো থাকবে না, এটা আবার বলতে হয় নাকি? আচ্ছা, এই যে মেয়ে সুকন্যা এখনও জামিন পায়নি, না পেয়ে যাবে। কত আশাবাদী আপনি? 2-1 দিনের মধ্যে সুকন্যা মণ্ডল পেয়ে যাবে। আপনার নাম এবং পরিচয়? সুব্রত মণ্ডল, আমি ওর এল্ডার ব্রাদার। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। বীরভূমের বোলপুর থানার রজতপুর গ্রামে গত 5ই জুলাই শেখ আব্দুল আলিম তার সহধর্মিণী ও 4 বছরের সন্তানকে নিয়ে বাড়িতে ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যে জানলা দিয়ে ক্লোরোফর্ম স্প্রে করে প্রথমে অজ্ঞান করে দেওয়া হয়, তারপর ঘরে পেট্রোল ঢেলে আগুন পুড়িয়ে খুন করা হয়। ঘটনাস্থলে 4 বছরের শিশু আব্দুল আলিমের সহধর্মিণী মারা যায়, পরে হাসপাতালে আলিমের মৃত্যু হয়। নারকীয় হত্যাকাণ্ড ঘটনার সামনে আসতেই গোটা বীরভূম জেলা জুড়ে আলোড়ন পরিবেশ তৈরি হয়। পুলিশ তদন্তে নেমে নিহত আব্দুল আলিমের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবিকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করতে নাম উঠে আসে তার প্রেমিক গ্রামের হাতুড়ে ডাক্তার শফিকুল ইসলাম ওরফে চন্দনের। বোলপুর থানার পুলিশ চন্দনকে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে গ্রেপ্তার করে। বোলপুর রজতপুর হত্যাকাণ্ডে মামলা চলছে বোলপুর আদালতে। আজ মঙ্গলবার 30শে জুলাই বোলপুর মহকুমা আদালতে অভিযুক্ত শফিকুল ইসলামকে তোলা হয়। তার আগেই নিহত আলিমের পরিবার ও তার শ্বশুরবাড়ির লোকজনেরা বোলপুর মহকুমা আদালতে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বোলপুর মহকুমা আদালতের সামনে অসংখ্য গ্রামবাসী পোস্টার, ব্যানার, ফেস্টুন, নিহতদের ছবি নিয়ে অভিনব প্রতিবাদে সামিল হন। আন্দোলনকারীদের দাবি একটাই, নির্মম নৃশংসভাবে জীবন্ত পুড়িয়ে খুনের ঘটনায় অভিযুক্ত স্মৃতি বিবি ও হাতুড়ে ডাক্তার চন্দনকে ফাঁসি দিতে হবে। এদিন বিক্ষোভকারীরা জানান, জামায়াত হচ্ছে আমাদের যে 3টে শহীদ পরিবারের যে 3 জন জ্বালিয়ে মারা হয়েছে তার অন্যায়ের প্রতিবাদে আজকে বোলপুর কোর্টে আমাদের এই ধর্ণা মঞ্চ। আমাদের যে 3 জন শহীদ হয়েছে সে শহীদের জন্যে আমরা আজকে জামায়াত হয়েছি এবং আইনগত যেটা ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের জজ সাহেব আছেন, তিনি তার কাজ করবেন এবং অবিলম্বে আরও যদি কোনো ব্যক্তি এতে জড়িত থাকে তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা এসেছি রজতপুরে যে পুড়িয়ে মারার ঘটনাটা ঘটেছিল, 3টে একটা আমার নন্দায়া তার বাচ্চাকে যে পেট্রোল ঢেলে অজ্ঞান করে পুড়িয়ে মারা হয়েছিল, তার জন্যে আজকে আমরা ফাঁসির দাবির জন্য এসেছি। কেন ফাঁসি হয়? চন্দন শেখ আর স্মৃতি বিবির ফাঁসি চাই। ওরা দুজনে পরিকল্পনাভাবে আমার ননদকে, নন্দাইকে, তার বাচ্চাকে মেরেছে
তাই আমি চন্দন শেখ আর স্মৃতি বিবির ফাঁসি চাই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জবরদখলকারী সরকারি জায়গার উপরে যারা জবরদখল করে বসেছিলেন তাদেরকে জায়গা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সময় মতো সেই সব জায়গাগুলি বোলপুর পৌরসভা বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। সেই কারণে ওই সমস্ত ব্যবসায়ীরা আজ মঙ্গলবার 30শে জুলাই বিক্ষোভ দেখাতে শুরু করেন যে তাদেরকে পুনর্বাসন দিতে হবে, কারণ দীর্ঘদিন ধরে ওই সকল ব্যবসায়ীরা ব্যবসা করছিলেন, তাদের এখন অবস্থা খুবই শোচনীয়। তাই অবিলম্বে পুনর্বাসনের দাবি করেন। বোলপুর শ্রীনিকেতনে প্রায় 40 জন ব্যবসায়ী বিক্ষোভে সামিল হন। এদিন বিক্ষোভকারী ব্যবসায়ী অরুণ চ্যাটার্জি জানান, আমরা পুনর্বাসনের জন্য আন্দোলন, কোথায় চাইছেন? আমরা পুনর্বাসন পৌরসভা, পৌরমাতা এবং পৌরসভার কাউন্সিলরদের কথানুসারে এবং প্রশাসনিক স্তর পর আমাদেরকে আশ্বাসন দেওয়া হয়েছিল যে কৃষি বাজারে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে বিনা শর্তে এবং আপনাদের কোনো চিন্তা নাই, পুনর্বাসন আপনাদের ওইখান থেকে দেওয়া হবে। এখন কি সমস্যা হচ্ছে? এখন আমাদের সমস্যা হচ্ছে হঠাৎ এই বীরভূম জেলা নিয়ন্ত্রণ বাজার সমিতি এমন একটা পলিসি করলো যে 500 টাকা দিয়ে একটা ফর্ম এরা শুরু করলো। সে ফর্মটা ফর অল, যে কোনো উৎসব ব্যক্তি এই ফর্ম নিতে পারে। তাহলে এটা পুনর্বাসনের জন্য ফর্ম নয়, মাত্র দোকানদের প্রতি সীমিত ফর্ম নয়, যে কোনো ব্যক্তি। তাহলে আমরা যে ফুটপাতে যে আমাদের যে কথা দিয়েছিল প্রশাসন, তাহলে আমরা যাব কোথায়? আমরা কি এই ডাক এদের শর্ত, এই ফর্মের শর্ত জানেন? এই শর্ত পূরণ করা আমাদের পক্ষে, এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে অসম্ভব। আমরা এই শর্ত মানতে রাজি নয়। অতএব এই হাট আমরা অবিলম্বে বন্ধ করতে হবে। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা এই যে বাজার সমিতি মাত্র 84টা ঘর আছে, বুঝুন কীরকম ক্ষেত, 84টা ঘর, আর এরা ফর্ম কতগুলো বিক্রি করেছেন জানেন? হাজার হাজার 500 টাকা দিয়ে। এবং আমাদেরকে যে কথা দেওয়া ছিল প্রশাসন যে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে, বিনা শর্তে আপনারা ফুটপাত উচ্ছেদ করুন। এবং আমরা নিজেদের ইচ্ছাতেই ফুটপাত কোনো রকম প্রশাসনিক কোনো রকম না করে ওনাদের কথায় আমরা শান্তভাবে নিজেদের উচ্ছেদ করা হয়। এবং আশ্বাসনও দিয়েছিলেন পৌরমাতা, এসডিও সবাই, যে আপনাদের শ্রীনিকেতন ওয়ার্ড নম্বর 4 আর 3 নম্বরে প্রথমেই আপনাদের অগ্রাধিকার এই কৃষি বাজারের দেব, তারপরে যদি বাঁচে অন্য। তাহলে আমাদের একটাই দাবি, আমাদের কৃষি বাজারে পুনর্বাসন দেওয়া হোক। আমার নাম অরুণ চ্যাটার্জি। পাশাপাশি অন্য একজন বিক্ষোভকারী ব্যবসায়ী বলেন, আমাদের অভিযোগ, আমাদের যে শ্রীনিকেতন কালিসার 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডে যে সমস্ত ফুটপাতের দোকানদার আমরা রয়েছি, আমরা দীর্ঘদিন আমাদের বাপ ঠাকুরদাদা থেকে শুরু করে আমরা এখনও পর্যন্ত ব্যবসা করে আসছি। হঠাৎ করে আমাদের যে উচ্ছেদের ব্যবস্থা করেছিল, আমরা পূর্ণ সহযোগিতা করেছি পৌরসভাকে। পৌরসভা আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল আমরা নিজেরাই কিন্তু সহযোগিতা করে দোকান তুলে নিয়েছিলাম। পরে দেখা গেল একটি ফর্ম দেওয়া হচ্ছে আরএমসি থেকে 500 টাকার বিনিময়ে, এখান থেকে ফর্ম চলে যাচ্ছে দূর দূরান্তে। এবারে দোকানগুলো যে কালিসারে যে কৃষক বাজার, সেখানে দোকানের ব্যবস্থা করা হয়েছে। এই আশ্বাস দেওয়া হয়েছিল যে যারা শ্রীনিকেতনে ব্যবসা করে খাচ্ছে, কালিসারে ব্যবসা করে খাচ্ছে, তাদের জন্যেই এই দোকানগুলি হয়েছে। এটি আমরা দীর্ঘদিন ধরে জানতাম এবং জেনে এসেছি। হঠাৎ করে দেখা গেল সেখানে ফর্মের মাধ্যমে ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং 500 টাকা দিয়ে ফর্ম তোলা, পরবর্তীকালে ওই দোকানগুলি একটি ডাকের মাধ্যমে নেওয়া হবে। এবারে আমরা বলতে চাই যে এই ডাক আমরা মানছি না, মানব না। কেন এই ডাক? কারা ডাকবে? আমাদের যে দোকানদাররা সকলেই জানে, ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট্ট 300 টাকা 400 টাকা ইনকাম, তারা কি কোনোদিন পারবে এই ডাকে যেতে? বড় বড় ব্যবসাদাররা তারা এসে এই ডাক ডেকে নেবে। কি চাইছেন? আমরা চাইছি এই ডাক আমরা মানছি না, মানব না, কোনোভাবেই মানব না এবং ডাকতে দেব না।
আমরা আমরণ ফর্মটা বেরিয়েছে যেটা দিচ্ছে 500 টাকার বিনিময়ে, সেই ফর্মটা কি শুধু আপনাদের জন্য বরাদ্দ নাকি সবাই? না, এই ফর্মটা সকলেই তুলে নিয়ে যাচ্ছে। এই ফর্মটা তোলার আগে আমাদের সঙ্গে অন্ততপক্ষে বসা উচিত ছিল, যেহেতু আমাদের একটি সমিতি রয়েছে বাজার সমিতি, তাই বাজার সমিতির সঙ্গে কোনোভাবে আলোচনা করা হয়নি। ফর্ম দূর দূরান্ত থেকে লোক এসে তুলে নিয়ে গেছে। বর্তমানে কতগুলো দোকান আছে আমাদের ওখানে? প্রায় 84-85টা দোকান রয়েছে। প্রশাসনকে কি জানাবেন? প্রশাসনকে জানিয়েছি, সবাইকে জানাচ্ছি। এখন একটা ডেপুটেশন দেবো এবং আমরা আমরণ আন্দোলনে যাব যদি আমাদের এই দাবি না মানে। আমাদের ছেলে মেয়ে বাচ্চা ছেলেদেরকে নিয়ে আমরা পথে বসে যাব যতক্ষণ না আমাদের এই দাবি মানছে। ওখানে দোকান কতগুলো আছে? দোকান 84টা মতো দোকান আছে। ফর্ম বিক্রি হয়েছে? ফর্ম এখন অনেক ফর্ম বিক্রি হয়েছে, ওটা আমরা তো বলতে পারবো না, ওটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। ডাকের অ্যামাউন্টটা কত কি কিছু জানিয়েছে? ডাকের অ্যামাউন্ট 984 টাকা থেকে শুরু। 984 টাকা থেকে ডাক দেওয়া হবে, তারপরে যে বেশি ডাকবে সর্বোচ্চ তাকেই দেওয়া হবে দোকান। তাহলে আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীরা কোনোভাবে ডাকতে পারবে, এটা সাধারণ মানুষের কাছে থাকছে। সভা থেকে যখন জানানো হয়েছিল যে আপনাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, সেক্ষেত্রে এই ডাক সিস্টেম বাকি ওপেন টু অল সবার জন্য ফর্ম তো ছিল না, সেক্ষেত্রে এখন এটা কিভাবে হলো? সেটাই ওনারা কিন্তু কিছু জানিয়েছে যে এটা কিভাবে না, এটা এখনো তারা কিছু বলেননি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজ মঙ্গলবার 30শে জুলাই নানুর থানার পুলিশ জেল থেকে 2 আসামিকে নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে মেডিকেল চেকআপের জন্য নিয়ে আসেন। পুলিশের কিছু বুঝে ওঠার আগে আসামি পলাতক হয়ে যায়। ওই আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত আসামিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।